জাতিগত সংঘাতের বিষ বাষ্প ছড়িয়ে পড়ছে। ভারত চলছে কাশ্মীর সমস্যায়, প্যালেস্টাইনিরা হচ্ছে প্ররোচিত, আর পশ্চিমা রাজশক্তিগুলো তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করছে মধ্যপ্রাচ্যে। ঠিক সেই মুহূর্তে বিশ্বের প্রতিটি কোণায় যে সকল জাতিগত সংঘাত চলছে, যে সম্পর্কে আমার জাপানের প্রতিনিধি বিস্তারিত আলোচনা করে গেছেন, তার প্রত্যেকটির প্রতি ইরাক গুরুত্ব সহকারে দৃষ্টি নিক্ষেপ করছে। তবে আমি যেহেতু মধ্যপ্রাচ্যের একটি দেশের প্রতিনিধিত্ব করছি, সেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে বিরাজমান জাতিগত সংঘাতের স্বরূপ তুলে ধরে সেগুলো কিভাবে বিশ্ব রাজনীতিকে বিপর্যস্ত করছে সে সম্পর্কে আলোকপাত করাই আমি নিজের কর্তব্য বলে মনে করি। মাননীয় সভাপতি, আল্লাহ পাকের অসীম করুণায় মধ্যপ্রাচ্যের দেশসমূহগুলো তেল সম্পদে সমৃদ্ধ, আর এই সম্পদকে বিনষ্ট করার উদ্দেশ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করে, আর ফলশ্রুতিতে দেখা যায় বিভিন্ন জাতিগত সংঘাত। আমরা কেউই নিশ্চয়ই ভুলে যাইনি ইরান এবং আমার দেশ ইরাকের মধ্যকার সেই সংঘাত। কিন্তু কি ছিল সেই সংঘাতের কারণ? ইরানি সরকার তাদের শিয়া সম্প্রদায়ের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে যখন ইরাকের দক্ষিণাংশে বসরা নগরীর কিছু অংশ দখল করে নেয়, ইরাকে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালাতে থাকে, তখনই সূত্রপাত হয় এই যুদ্ধে, এই সংঘাতে। তবে এই সংঘাতের ইন্ধনদাতা ছিল পশ্চিমা রাজশক্তি সেই সকল দেশগুলো যারা অস্ত্র বিক্রির নেশায়, মধ্যপ্রাচ্যের ক্ষমতা দখলের নেশায় এই সংঘাতকে ইন্ধন জুগিয়েছিল, আর হয়েছিল জাতিগত সংঘাত। আসলে তারা আশা করেছিল যে এই যুদ্ধের মাধ্যমে ইরাক দুর্বল থেকে দুর্বলতর হয়ে ইরাকি জাতি ধ্বংস হয়ে যাবে। কিন্তু মাননীয় সভাপতি, যখন তারা দেখলো যে অস্ত্রের ভাষা প্রয়োগ করে কখনো ইরাককে পদানত করা সম্ভব নয়, তখন তারা বেছে নিল আরেকটি অস্ত্র, অর্থনীতিকে। আর এর হাতিয়ার হিসেবে ব্যবহার করলো তারা আমাদেরই পার্শ্ববর্তী দেশ কুয়েতকে। কেননা এই যুদ্ধের পর ইরাকের প্রচুর অর্থের প্রয়োজন ছিল, আর এই অর্থ আয়োজনের জন্য ইরাক তার তেল সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেয় আরো বেশি মাত্রায়। আর ঠিক তখনই কুয়েত তার নির্দিষ্ট তেল বিক্রির যে কোটা 1000 মিলিয়ন ব্যারেল, তার দ্বিগুণ পরিমাণ 2000 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করতে থাকে। স্বাভাবিকভাবেই তেলের ব্যারেল প্রতি দাম যেখানে ছিল $17, তা নেমে আসে $7। ইরাক বারবার এই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে। 1990 সালের 28 মে মহান নেতা সাদ্দাম হোসেন বাগদাদের এক কনফারেন্সে তাদের প্রতি আহ্বান জানান যে আপনার এই অন্যায় বন্ধ করুন, ভাইয়ের প্রতি ভাই এভাবে লড়তে পারে না, আপনার এই অবিচার বন্ধ করুন। ইরাক তখন জাতিসংঘের কাছে, বিশ্ব বিবেকের কাছে, সবার কাছে প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু কুয়েতের প্রতি কর্ণপাত করেননি। বরং ইরাকের সীমান্তবর্তী রামায়লা তেল খনি থেকে একটি ফ্রেঞ্চ কোম্পানির মাধ্যমে তেল অপসারণের ঘটনা ঘটেছে মাননীয় সভাপতি। আর তখনই ইরাক কুয়েতের বিরুদ্ধে অস্ত্রের ভাষা তুলে নিতে বাধ্য হয়েছে। ইরাক কিন্তু বারবারই বলেছে আমরা কুয়েত থেকে ফিরে যেতে প্রস্তুত, তবে কুয়েতকে অবশ্যই অন্যায় বন্ধ করতে হবে। কিন্তু তারা তা করেনি, কেননা তারা পশ্চিমা রাজশক্তিগুলোর, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাতের ক্রিয়ানক হয়ে রয়েছিল, যারা মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তি ইরাককে পদানত করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের তেল সম্পদকে কুক্ষিগত করতে চেয়েছিল। একই ধরনের সমস্যা তারা সৃষ্টি করে রেখেছে কুর্দিদের ক্ষেত্রে, যেখানে 1971 সালে কুর্দিদের স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে এবং তাদের সকল সুবিধা দেওয়া হয়েছে, সেখানে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে। এমনকি এই ডিসেম্বরে গত 2 সপ্তাহে মার্কিন বিমান থেকে ইরাকের দক্ষিণাঞ্চলে বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়, যেখানে মহান নেতা সাদ্দামের প্রতি রুখে দাঁড়াবার জন্য জনগণকে আহ্বান করা হয়। হ্যাঁ মাননীয় সভাপতি, এই হচ্ছে বিশ্ব রাজনীতি, এই হচ্ছে বিশ্ব রাজনীতিতে ইরাকের প্রতি বিশ্ব বিবেকের বিচার। আমরা তো এরকম বিশ্ব রাজনীতি চাই না, আমরা তো চাই এমন এক বিশ্ব রাজনীতি যা থাকবে নিরপেক্ষ, যেখানে কোনো কালিমা থাকবে না, তা হবে নিষ্কলঙ্ক। কিন্তু মাননীয় সভাপতি, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসরায়েলের মদতপুষ্ট আমেরিকা, গ্রেট ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জাতিগত সংঘাতকে, বিপর্যস্ত করছে বিশ্ব রাজনীতিকে। আজকে উপস্থিত জাপান, বাংলাদেশ, ফিলিস্তিন, চীন, কিউবা প্রত্যেকটি দেশের সাথে ইরাকের সুসম্পর্ক রয়েছে। ইরাক আশা করে এরা তাই আমাদের সাথে একত্রিত হবে, পশ্চিমা রাজশক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ইরাক এবং সমগ্র বিশ্বের প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, পশ্চিমা সাম্রাজ্যবাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হোক। খোদা হাফেজ। এবার ভিকারুন্নেসা নূন স্কুলের বক্তা নায়রা নূর ইসলামকে তার বক্তব্য পেশ করতে আহ্বান করছি। সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় সভাপতি। 21 শতাব্দীতে উত্তরণের এই সন্ধিক্ষণে যখন গণতন্ত্র, মানবাধিকার উন্নয়ন এবং বিশ্ব সহযোগিতার ধারণা প্রসারিত হচ্ছে, ঠিক সেই শুভ মুহূর্তে জাতিসংঘের আজকের অধিবেশনে আমি দাঁড়িয়েছি বিশ্ব পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের বক্তব্য সবার সামনে তুলে ধরতে। আজকের বিশ্ব বাস্তবতার নিরিখে জাতিসংঘ হচ্ছে বহুপাক্ষিকতার সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম। এই সুযোগে আমি জাতিসংঘের প্রতি আমাদের পূর্ণ আস্থা ঘোষণা করছি। আজকের আলোচ্য বিষয় জাতিগত সংঘাত বর্তমান বিশ্ব রাজনীতিকে বিপর্যস্ত করছে। এই প্রস্তাবের আলোকে
বাংলাদেশের বক্তব্য, জাতিগত সংঘাত বর্তমান বিশ্ব রাজনীতিকে বিপর্যস্ত করছে না, বরং বর্তমান বিশ্ব রাজনীতির বিপর্যস্ততাই জাতিগত সংঘাত সৃষ্টি করছে। প্রকৃত অর্থে জাতি হচ্ছে নির্দিষ্ট সীমারেখায় আবদ্ধ সরকার দ্বারা পরিচালিত এমন একটি জনগোষ্ঠী যাদের একটি নির্দিষ্ট ভাষা এবং ইতিহাস রয়েছে। বর্তমান বিশ্বে জাতির সংখ্যা বহু। প্রতিটি জাতি তার চিন্তা চেতনা এবং জাতীয়তাবাদী স্বকীয়। এই স্বকীয়তা নিয়েই বিভিন্ন জাতি শতাব্দী ধরে পাশাপাশি অবস্থান করে আসছে। আর এই সহাবস্থান সম্ভব হয়েছে পারস্পরিক শ্রদ্ধাশীলতার ফলে। যখনই এই শ্রদ্ধাশীলতার ঘাটতি সৃষ্টি হয়েছে এবং অপেক্ষাকৃত শক্তিশালী জাতি কম শক্তিশালী জাতির উপর কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছে, ঠিক তখনই সৃষ্টি হয়েছে জাতিগত সংঘাতের। কর্তৃত্ব স্থাপনের ক্ষেত্রেই চলে আসে রাজনীতির প্রসঙ্গ। রাজনীতির লক্ষ্য হচ্ছে ন্যূনতম সময়ে বৃহত্তম লোকের সর্বাধিক উন্নতি সাধন, আর বিশ্ব রাজনীতির লক্ষ্য হচ্ছে বিশ্ব মানবতার কল্যাণ সাধন। বিশ্ব রাজনীতি যখন লক্ষ্যচ্যুত, জাতিগত শ্রদ্ধাশীলতা তখনই বিপর্যস্ত, আর সেই মুহূর্তে সৃষ্টি হয় আগ্রাসনের, জন্ম নেয় জাতিগত সংঘাত। উদাহরণস্বরূপ বলা যায়, ভারত এবং পাকিস্তানের যখন জন্ম হয় তখন তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালায়। এর ফলে শুরু হয় জাতিগত সংঘাত। তীব্র বাঙালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে জন্ম নেয় একটি নতুন দেশ, একটি নতুন জাতি, বাংলাদেশ। মাননীয় সভাপতি, আমি যে বলছি যে জাতিগত বিভেদ রাজনৈতিক বিপর্যস্ততার পেছনের কারণ নয়, তবে কারণটা কি সেটা আমাকে অবশ্যই বলতে হবে। রাজনৈতিক বিপর্যস্ততার কারণ হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। পৃথিবীর দরিদ্র দেশগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হবার কারণে উন্নত এবং বৃহৎ শক্তিগুলো দ্বারা শোষিত হয় এবং অনেক ক্ষেত্রে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ আমার দেশের কথাই বলি। বিআইডিএস এর রিপোর্ট 1993 অনুসারে দেখা যায় যে বাংলাদেশে প্রাপ্ত ঋণের 75% ব্যবহৃত হয় ঋণদাতাদের জন্য। আর এই অবস্থায় স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। তাই দেখা যাচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নিয়ন্ত্রণকারী রাষ্ট্রগুলোর নেতৃত্বের উপর, তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে বিশ্ব রাজনীতি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ ক্ষেত্রেই পরিচালিত হয় উন্নত বিশ্বের স্বার্থ সিদ্ধির মাধ্যম হিসেবে। অর্থাৎ বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করে উন্নত এবং বিত্তবান দেশগুলোর রাষ্ট্রের নেত্রী চরিত্রের উপর। নেত্রী চরিত্র যখন উদার, নেত্রী মন যখন মননশীল, তখন পরিস্থিতি হয় স্বাভাবিক, শান্তিপূর্ণ। অন্যথায় পরিস্থিতিতে আসে আগ্রাসন, অরাজকতা এবং বিশ্ব রাজনীতি হয় বিপর্যস্ত। সম্মানিত সভাপতি, এ থেকে এটাই প্রতীয়মান হয় যে বিশ্ব রাজনীতির বিপর্যস্ততার জন্য কখনোই জাতিগত বিভেদ দায়ী নয়। দায়ী হচ্ছে বিশ্ব শক্তির সাম্রাজ্যবাদী মনোভাব এবং জাতিগত বিভেদ হচ্ছে এর ফলাফল। মাননীয় সভাপতি, একাল হচ্ছে সহযোগিতার এবং সহাবস্থানের কাল। একালের দাবি যন্ত্র ও প্রযুক্তি নির্ভর জীবনের দাবি। এ দাবিকে অস্বীকার করা যায় না। আজ যে কোনো রাষ্ট্রের অধিবাসী একাধারে এবং যুগপৎভাবে স্বরাষ্ট্রের এবং বিশ্বের নাগরিক। তাই আজকে জাতিসংঘের এই অধিবেশনে দাঁড়িয়ে আমি জাতিসংঘের মাধ্যমে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের প্রতিনিধিদের কাছে আবেদন রাখছি, আসুন আমরা নির্বিচারে প্রত্যেকটি মানুষকে একজন মানুষ হিসেবে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাকে তার উপযুক্ত সম্মান দেই। মানুষ মানুষের জন্য এই নীতিতে সমগ্র বিশ্ববাসী মানবতার জয়গান গাই। বিশ্ব হোক প্রতিটি মানুষের জন্য শান্তিময় এবং বাসযোগ্য এবং পরিপূর্ণ শান্তির আধার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবার চীনের প্রতিনিধি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুলের ছাত্রী নাহিদ ইসলাম সুমিকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছে। প্রিয় সভাপতি, আমরা এমন একটি সময় দাঁড়িয়ে কথা বলছি যার মাত্র 12 দিন পূর্বে দক্ষিণ আফ্রিকায় 341 বছর একচেটিয়া বর্ণবাদী শাসনের অবসান ঘটেছে। প্রতিষ্ঠিত হয়েছে কৃষ্ণাঙ্গদের মানবিক ও গণতান্ত্রিক অধিকার। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এবং আমার দেশ চীন প্রজাতন্ত্র কখনোই আজকের প্রস্তাব সমর্থন করতে পারি না। কারণ আমার দেশের 22টি প্রদেশে 55টি জাতীয় সংখ্যালঘু গোষ্ঠীর বসবাস। এ কারণেই আমরা বিশ্বাস করি জাতিগত সমস্যা মানুষের সভ্য মননশীলতার কাছে কখনোই স্থান পেতে পারে না। এই যে বিশ্ব রাজনৈতিক অস্থিরতা, এর সৃষ্টির পেছনে কাজ করছে জাতিগত সংঘাত নয়, ক্রমসম্প্রসারমান সাম্রাজ্যবাদ, আন্তর্জাতিক পুঁজি শোষণ, অর্থনৈতিক অনিশ্চয়তা, সীমাহীন অসম বঞ্চন, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির ভারসাম্যহীনতা আর নানাবিধ কারণ।
যে জাতিসংঘের ফ্লোরে দাঁড়িয়ে আজ আমি কথা বলছি, গত 40 বছর ধরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের নগ্ন ভূমিকা সেই জাতিসংঘের প্রকৃত কার্যক্রমকে সংকটাপন্ন করে একে যুক্তরাষ্ট্রের একটি আজ্ঞাবহক সংগঠন হিসেবে চিহ্নিত করছে। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র ইরাকিদের উপর বোমা বর্ষণ করে তাদের দায়িত্ব পালন করে, অথচ ইসরায়েলের ক্ষেত্রে গ্রহণ করে নমনীয় নীতি। আবার বসনিয়ার মানবাধিকার প্রশ্নেও তাদের নিশ্চুপ থাকতে দেখা যায়। সোমালি এবং কম্বোডিয়ায় যথাক্রমে 650 জন এবং 20,000 জাতিসংঘ শান্তিরক্ষী থাকার পরও যুক্তরাষ্ট্রের এ অঞ্চলে প্রভাব বিস্তারের অদম্য মানসিকতা জাতিসংঘের ভূমিকা সম্পর্কে হতাশ করেছে। পাকিস্তান এবং ভারত পারমাণবিক অস্ত্রদের এই সমান অপরাধী হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপর চাপিয়ে দেয় অর্থনৈতিক অবরোধ আর ভারতের প্রতি দেয় সস্নেহের দৃষ্টি। প্যানাম বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে লিবিয়ার উপরেও চাপিয়ে দেওয়া হয় অর্থনৈতিক অবরোধ। কিছুদিন পূর্বে আমার দেশের উপর অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র যে বিমাতা সুলভ আচরণ করছে, এর অন্তরালে কি আমেরিকান ভাষাভাষী আর চীনা জাতির কোনো জাতিগত সংঘাত কাজ করছে? অবশ্যই না। এর পেছনে কাজ করছে এদের স্বার্থান্বেষী মনোভাব। বর্তমান বিশ্বে বিশ্ব শক্তিগুলো অর্থনৈতিক সাহায্যের বদৌলতে দরিদ্র দেশগুলো অর্থনীতিকে নিজেদের স্বার্থে পরিচালিত করতে ব্যস্ত। এইভাবে এরা দরিদ্র দেশগুলো অর্থনৈতিক স্বাধীনতা ছিনিয়ে নেয়। আবার তথাকথিত গণতান্ত্রিক দেশগুলোতে বুর্জোয়া বা পুঁজিপতি শ্রেণী অতি মুনাফার লক্ষ্যে সমাজের মেহনতি শ্রেণীকে শোষণে লিপ্ত থাকে। এছাড়া একই দেশে প্রধানত গণতান্ত্রিক দেশগুলোতে পরস্পর বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণে প্রত্যেক দলই নিজেদের মতকে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে ইচ্ছুক। ফলে বিভিন্ন দলের মধ্যে সংঘাত অনিবার্য রূপে দেখা দেয়। আবার কোনো অঞ্চলে যদি ধর্মীয় সংঘাত শুরু হয়, তা কেবল অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বকেন্দ্রিক হয়ে পড়ে। এই যে সারা বিশ্ব জুড়ে ধর্মীয় সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি সম্মিলিতভাবে বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে, যার ফলশ্রুতিতে বিশ্ব রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। এবছর বিশ্ব মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সরকারি পররাষ্ট্রমন্ত্রী জন শ্যাটাক বলেছেন, বিশ্বব্যাপী সবাই মৌলিক মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা ভোগ করার অধিকারী। নির্যাতন ভোগ করার জন্য কারো জন্ম হয়নি। কিন্তু বসনিয়া হার্জেগোভিনা এবং সোমালিয়ার দিকে তাকালে তাদের এই বক্তব্যকে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতি বিদ্রুপাত্মক বলে মনে হয়। তাই মানবাধিকারের মুখোশ পরে যারা মানবাধিকারের বড় বড় বুলি আওড়াচ্ছে, আজ তাদের মুখোশ উন্মোচন করতে হবে। আমি চীনের প্রতিনিধি হিসেবে একথা গর্ব করে বলতে পারি যে আয়তনে তৃতীয় বৃহত্তম এবং শতাধিক কোটি জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও আমার দেশে কোনো জাতিগত সংঘাত নেই, কারণ আমার দেশ সমাজতান্ত্রিক নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এই নীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে শোষক ও শোষিতের কোনো অস্তিত্ব নেই। নিউজউইকের প্রখ্যাত সাংবাদিক জন এলসন আমার দেশের উপর সাম্প্রতিক রিপোর্টে বলেন, দ্য কমিউনিজম হ্যাভ গিভেন চায়না three staples of good government: internal order, the opportunity to prosper and peace with the rest of the world. তাই আমি আমার দেশের উদাহরণ দিয়ে একথা নির্দ্বিধায় বলতে পারি যে জাতিগত সংঘাত কখনোই বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে না। প্রভাব ফেলছে আরো নানাবিধ কারণ, যার ফলাফলে জাতিগত সংঘাত আসছে। আজকের প্রস্তাব যদি এখানে গৃহীত হয়, তাহলে অবশ্যই নিরাপত্তা পরিষদ আমি ভেটো প্রদান করব, কারণ এই প্রস্তাব গৃহীত হলে ভুলুণ্ঠিত হবে সভ্য মানুষের ক্রম সম্প্রসারমান, সভ্য মানসিকতা। আমরা তা চাই কি? অবশ্যই না। ধন্যবাদ। এবারে বক্তব্য পেশ করতে আসবে মাহাজিসান মির্জা। সে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুলের ছাত্রী। মাননীয় সভাপতি, একজন প্যালেস্টাইনি নাগরিক হিসেবে আমি হৃদয় দিয়ে অনুভব করি সেই কবিতাটি, Wherever we go, there are always three, you, I and the next war। এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের গত 50 বছরের রূঢ় বাস্তবতা। সংঘাত, সংঘর্ষ এবং যুদ্ধের মধ্যে আমাদের জন্ম, সেখানেই বড় হওয়া এবং সেখানেই বেঁচে থাকা। কিছুদিন আগ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ইতিহাস মানেই ছিল ইসরায়েল আরব যুদ্ধ, ইসরায়েলের বিরুদ্ধে পিএলও নেতৃত্বাধীন সংগ্রাম ও পার্শ্ববর্তী আরব দেশগুলোকে আক্রমণ করে ইসরায়েলের ভূমি বিস্তার। এই যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যেকার জাতিগত সংঘাত, যার কারণে আজকে স্বজন হারানোর ক্রন্দন শোনা যায় ফিলিস্তিনের আকাশে বাতাসে, যার কারণে ফিলিস্তিনি শিশুরা সোনালী ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করার সময় যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে শেখে, সেই জাতিগত সংঘাতের সূত্রপাত কোথায় দেখা যাক। কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বা দেশে অবস্থানরত এক ভাষা, ধর্ম ও সংস্কৃতির জনগোষ্ঠী যখন অভ্যন্তরীণ ভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির সম্প্রদায়কে বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে শোষণ বা নির্যাতন করে, তখনই জাতিগত সংঘাতের সূত্রপাত হয়। ধর্মীয় গোঁড়ামি এবং সাম্প্রদায়িকতা এবং ভূখণ্ড নিয়ে বসনিয়া হার্জেগোভিনা, ভারত, পাকিস্তান ও
ও ইসরায়েল ফিলিস্তিন সহ বিশ্বের বহু অঞ্চলে চলছে জাতিগত সংঘাত। এবার আসা যাক বিশ্ব রাজনীতি প্রসঙ্গে। যে রাজনীতি বিশ্বের ব্যাপক সংখ্যক রাষ্ট্র ও জনগণই শান্তির সপক্ষে বা বিপক্ষে কাজ করে, তাই মূলত বিশ্ব রাজনীতি। সমগ্র পৃথিবী ক্রমশ একটি বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ও ফিলিস্তিনের বিরোধ শুধুমাত্র এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা প্রভাবিত করেছে পার্শ্ববর্তী আরব দেশগুলোকেও। ইসরায়েলি আগ্রাসী নীতির বিপক্ষে আরব দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছে। অন্যদিকে বরাবর ইসরায়েলকে ইন্ধন যোগাচ্ছে একটি পরাশক্তি। জাতিসংঘ এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, কারণ সেই পরাশক্তিটি সবসময় এর বিপক্ষে ভেটো প্রয়োগ করেছে। অতএব আমরা দেখতে পাচ্ছি দুটি দেশের বিরোধ প্রভাবিত করছে বিশ্বের বিভিন্ন দেশকে তথা বিশ্ব রাজনীতিকে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে আজকে তাদের অস্তিত্ব রক্ষায় সদা প্রস্তুত। কাজেই কোনো ক্রমে যদি তাদের মধ্যে বিরোধ বাধে, তাহলে সমগ্র মধ্যপ্রাচ্যে একটি আত্মবিধ্বংসী যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যার পরিণতিতে হয়তোবা সমগ্র পৃথিবী একটি বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আর তাই এক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই যে জাতিগত সংঘাত বর্তমান বিশ্ব রাজনীতিকে বিপর্যস্ত করে তুলছে। আর এই প্রেক্ষিতে আমি পিএলও শান্তি চুক্তিকে আরব ইসরায়েল সংঘাত নিরসনের প্রথম পদক্ষেপ হিসেবে অভিনন্দন জানাই। তবে এই চুক্তিটি ঠিক কতখানি ফলপ্রসূ হবে তা এখনই বলা যাচ্ছে না, কারণ এই চুক্তিটি যতখানি ঐতিহাসিক ঠিক ততখানি আন্তরিক কিনা সে বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। মাননীয় সভাপতি, সমগ্র প্যালেস্টাইনবাসীর পক্ষ থেকে আমার আবেদন, প্যালেস্টাইনে শান্তিপূর্ণভাবে স্বায়ত্তশাসনের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে এবং গাজা ও জেরিকো থেকে অবিলম্বে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ব্যাপারেও জাতিসংঘ চাপ প্রয়োগ করবে। আজকে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তার সুদূর প্রসারী পরিকল্পনা পিএলও নেতা ইয়াসির আরাফাতের আছে। আজ যে দেশের স্বায়ত্তশাসনের জন্য শান্তি চুক্তি হলো, সেই স্বায়ত্তশাসনই এককালে সে দেশের পূর্ণ স্বাধীনতায় রূপ নেবে এ আশায় ব্যক্ত করি। পাখির একটি নীড় আছে, খরগোশের একটি গর্ত আছে, ঘোড়ার আছে একটি আস্তাবল, কিন্তু আমাদের কোনো ঘর নেই। আমাদের নবপ্রজন্মের জন্য একটি নিশ্চিত নির্ভাবন আশ্রয় আজ বড় বেশি প্রয়োজন। প্যালেস্টাইনি কবির ভাষায়, এইখানেই প্রথিত আমার অতীত, আমার বর্তমান এবং আমার যা কিছু ভবিষ্যৎ, এর গভীরে লুকানো আমার শিকড়। আরও এক কুড়ি অসম্ভব ঘটনার মতোই আমরা এখানেই থাকব। এই স্পষ্ট উচ্চারণ কেবল একজন কবির নয়, মুক্তি ও স্বাধীনতায় গভীরভাবে বিশ্বাসী অর্ধকোটি প্যালেস্টাইনির। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহাদিসান মির্জা। এবার কিউবার প্রতিনিধি ফাতেমা নূর জুলিয়াকে তার বক্তব্য পেশ করতে আহ্বান জানাচ্ছি। সে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বিশ্বময় কমিউনিজমের ভয়াবহ পটভূমিকায় কিউবার রাষ্ট্রনায়ক ফিদেল ক্যাস্ট্রোর সমাজতন্ত্রের স্বপ্ন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। নিঃসঙ্গ একঘেয়ে কিউবা আজ ক্ষুধাপীড়িত। হতাশায় ভেঙে পড়া দেশটি সমস্যা থেকে পরিত্রাণের পথ হাতড়াচ্ছে। পুঁজিবাদের স্পর্শ কি কিউবাবাসীকে সমস্যার সমাধান এনে দেবে? বিশ্ব রাজনৈতিক এবং অর্থনৈতিকদের মতে তার সম্ভবত সম্ভব হচ্ছে না। ক্যাস্ট্রোর কিউবা একটি স্বপ্নের অপমৃত্যু। মাননীয় সভাপতি, তাই জাতিগত সংঘাতকে সম্পূর্ণরূপে দোষারোপ করে আমার দেশ কিউবার প্রতিনিধি হিসেবে আজকে প্রস্তাবনার পক্ষে আমার বক্তব্য উপস্থাপন। প্রস্তাবনার গভীরে যাওয়ার আগে দেখা যাক জাতিগত সংঘাত বলতে কি বোঝায়। জাতি বলতে বোঝায় রাষ্ট্রসহ রাষ্ট্রনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ, যাদের থাকে একান্ত প্রিয় নিজস্ব ভূখণ্ড, ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য। বিভিন্ন কারণে জাতিতে জাতিতে এই সংঘর্ষ হয়, তারই সূত্র ধরে জাতিগত সংঘাতের উৎপত্তি। বিভিন্ন জাতিগত সংঘাত কিভাবে বিশ্ব রাজনীতিকে বিপর্যস্ত করছে এবার তা দেখা যাক। বসনিয়া হার্জেগোভিনায় অবিরত রক্তস্রোত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খুন হচ্ছে বলকান অঞ্চলের স্বাধীনতাপ্রাপ্ত এই দেশে। বৃহত্তর সার্বিয়া বাহিনী গঠনের লক্ষ্যে উন্মত্ত সার্ব মিলিশিয়া বাহিনী একের পর এক নারকীয় অপারেশনের মাধ্যমে বসনিয়াকে মুসলিম মুক্ত করার এক ঘৃণ্য নীলনকশা বাস্তবায়নে মেতে উঠেছে। আর এই নীলনকশার প্রভাবে বিশ্ব রাজনীতি হচ্ছে বিপর্যস্ত। মাননীয় সভাপতি, জাতিগত সমস্যার জর্জরিত কাশ্মীরে আত্মনিয়ন্ত্রণের দাবিতে আজ 4 যুগেরও বেশি রক্ত ঝরছে তো ঝরছেই। প্রাচ্যের ভূস্বর্গ বলে খ্যাত এই দেশটিতে আজ চারিদিকে হাহাকার। কাশ্মীরে এই জাতিগত সংঘাতের প্রভাব পড়েছে পাকিস্তানের উপর, যা বিশ্ব রাজনীতিকে বিপর্যস্ত করছে। আজ যদি আমরা আফগানিস্তানের দিকে তাকাই, তাহলে দেখা যায় যুদ্ধের সর্বনাশী নেশায় মত্ত আফগান। সাধারণ জনগোষ্ঠী হয়ে পড়েছে দিশেহারা। আফগান মুজাহিদদের মত পার্থক্য তাদের মধ্যে জাতিগত সংঘাত সৃষ্টি করছে, যা ক্রমান্বয়ে বিশ্ব রাজনীতি করছে বিপর্যস্ত। এছাড়াও উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, প্যালেস্টাইন, ইসরায়েল প্রভৃতি বিভিন্ন স্থানে জাতিগত সংঘাত চলছে। মাননীয় সভাপতি, আশেপাশের দেশগুলোর জাতিগত সংঘাত আমার দেশকে বিপর্যস্ত করছে। আসুন দেখি এতে আমার দেশ কতটুকু ভুক্তভোগী।
দুই পরাশক্তি যখন সহাবস্থান করছিল তখন কিউবা ছিল সবচেয়ে দেশ। সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সমাজতন্ত্র মুখ থুবড়ে পড়লেও দক্ষিণ আমেরিকার সমাজতন্ত্রের দ্বীপ এখনো জ্বালিয়ে রেখেছে কিউবা। সমাজতন্ত্রের বড় বড় আধার একে একে ভেঙে যখন সাম্রাজ্যবাদের দিকে এগুচ্ছে, নিজেদের মধ্যে বিপর্যয় ঘটাচ্ছে, প্রলুব্ধ করছে অন্যদের রাজনীতি, ঠিক সেই অবস্থায় বেঁচে আছে কিউবা। জনগণ নেমে আসছে না রাজপথে, তারা সম্পূর্ণভাবে নির্ভর করছে সাম্যবাদী বিপ্লবের উপর। আর এই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে বুদ্ধিজীবী সম্প্রদায়। বিপ্লবীরা স্বদেশকে আধুনিকীকরণ করতে এবং বহিঃশক্তি আক্রমণ থেকে মুক্ত করতে চায়, কিন্তু যেহেতু পুঁজিবাদী দেশ উন্নয়নকামী দেশকে অবদমিত করতে চায়, তাই তারা কিউবার এই সাম্যবাদী তথা জাতীয়তাবাদী বিপ্লবের পথ রুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু কিউবানরা ঐক্যবদ্ধ। আমাদের সাথে যোগ দিন, আপনি সফল হবেন, এইসব পোস্টারে রাজধানী হাভানা আজ ভরপুর। তাই গৃহ নির্মাণ সামগ্রীর সমস্যা থাকা সত্ত্বেও 1 বছরের মধ্যে তারা তৈরি করেছে গণসুড়ঙ্গ। মাননীয় সভাপতি, কিউবাতে এখন প্রাচুর্য কেবল সমস্যার। রেশনিং পদ্ধতিতে তারা খাদ্যপণ্য এবং অন্যান্য নিত্য ব্যবহার্য দ্রব্য সংগ্রহ করে। যানবাহন এবং পরিবহন সমস্যা প্রকট। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বিনিময় বাণিজ্য নির্ভর কিউবার অর্থনীতি মুখ থুবড়ে পড়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর। রাষ্ট্রীয় আয় ভয়ানকভাবে হ্রাস পায় রাতারাতি এবং আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি পায় বহুলাংশে। সরকারি তথ্য অনুযায়ী 4 বছর আগে কিউবার রাষ্ট্রীয় ক্রয় ক্ষমতা ছিল $8 মিলিয়ন, কিন্তু বর্তমানে তা নেমে এসেছে $2.2 মিলিয়ন। আমদানি ক্ষমতা কমে এসেছে শতকরা 70%। আপাগন বা লোডশেডিং এখন তাত্ত্বিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল এবং ক্লিনিকগুলো প্রকট হয়ে উঠেছে। যেখানে জনগণের সাক্ষরতা নিয়ে আমার দেশ গর্ব করতে পারত, সেই কিউবার প্রকাশনা শিল্প এখন প্রবল দুর্দশায় পতিত। স্কুলে চক কাগজের সংখ্যা চরমে উঠেছে। বহু প্রতিভা অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে শুধুমাত্র কাগজের অভাবে। বিপ্লবী বীর যোদ্ধাদের নিয়ে মাননীয় সভাপতি কিউবাবাসীদের প্রচন্ড গর্ববোধ। চে গুয়েভারা তাদের কাছে লাফায়েত, আর ফিডেল ক্যাস্ট্রো হচ্ছেন জর্জ ওয়াশিংটন। কিউবাবাসীদের মধ্যে রাজনীতি নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা না গেলেও জনগণের অধিকাংশই বিপ্লবী হয়েছে কার্ল মার্কসের বই পড়ে নয়, বরং রাস্তায় বঞ্চিত অনেক ক্লিষ্ট মানুষের দুঃখ কষ্ট দেখে। তাই পরিশেষে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমার আবেদন, 5 বার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এই সংগঠনটি ঠিক যেইভাবে ইরান, ইরাক, আফগানিস্তান, মধ্য আমেরিকা, কম্বোডিয়া, সাইপ্রাস, অ্যাঙ্গোলা এবং কাশ্মীরে জাতিগত সংঘাত বন্ধ করছেন কিংবা বন্ধ করার চেষ্টা করে চলেছেন, ঠিক সেইভাবে এই পৃথিবীর সকল জাতিগত সংঘাত বন্ধ করে বিশ্ব রাজনীতিকে মারাত্মক বিপর্যয় হাত থেকে রক্ষা করবেন। আর সেই সাথে রক্ষা পাবে আমার দেশ তথা ফিডেল ক্যাস্ট্রোর সেই স্বপ্নের কিউবা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রিমি নাহরিন তার বক্তব্য পেশ করবে। সে রাইফেলস পাবলিক স্কুল ও কলেজের স্কুল শাখার ছাত্রী। আজ আমরা এমন এক সময় এই অধিবেশনে মিলিত হয়েছি যখন বিশ্বব্যাপী জাতিগত সংঘাত এবং মানব সভ্যতার রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি মানবজাতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বের গণতান্ত্রিক ও উন্নয়নকামী দেশগুলোর জাতিগত সংঘাত ও বর্ণবাদ অবসানের চেষ্টা অব্যাহত রেখেছে। আপনারা সবাই জানেন, জাতিগত বিদ্বেষ ও বৈষম্যের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ছিল বহুল আলোচিত একটি দেশ। দীর্ঘদিন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কৃষ্ণাঙ্গদের প্রতিনিধিত্ব করলেও সাম্প্রতিককালে জুলুদের প্রতিনিধিত্বকারী ইনকাতা ফ্রিডম মুভমেন্ট কৃষ্ণাঙ্গদের মধ্যে গৃহযুদ্ধের সূত্রপাত করেছে। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের এই গৃহযুদ্ধ অবসানে মার্কিন যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ ভূমিকা বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। 1947 সাল থেকে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যে জাতিগত গৃহযুদ্ধ চলছিল তা আজ প্রায় সমাধানের পথে। দীর্ঘদিন যাবৎ আরব রাষ্ট্রগুলো যেভাবে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল তা ছিল মানবজাতির অস্তিত্বের জন্য এক মহা বিপদ সংকেত। প্রকৃতপক্ষে মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান সহ প্রায় সব মুসলিম রাষ্ট্র ইসরায়েল গৃহযুদ্ধ চলছিল তা আজ প্রায় সমাধানের পথে। দীর্ঘদিন যাবৎ আরব রাষ্ট্রগুলো যেভাবে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল, মধ্যপ্রাচ্যের মতোই ইউরোপের বর্তমান বসনিয়া হার্জেগোভিনার, সার্বিয়া, ক্রোট এবং মুসলমানদের মধ্যে যে রক্তাক্ত গৃহযুদ্ধ চলছে তার নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট। এ ব্যাপারে ইউরোপীয় দেশসমূহের দৃষ্টিভঙ্গি বিশেষ গুরুত্বপূর্ণ। সার্বদের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর নীতি অবলম্বন করলেও ইউরোপীয় বেশ কত শক্তিশালী রাষ্ট্রের সার্বদের প্রতি নমনীয়তা এই ধরনের একটি সমস্যার তড়িৎ সিদ্ধান্তের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র অবিলম্বে সমস্যার সমাধান চায়, কিন্তু ইউরোপীয় দেশসমূহ যুক্তরাষ্ট্রের এই সমস্যা সমাধানে ব্যর্থ বলে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সামরিক হস্তক্ষেপের বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার জাতিগত সংঘাত বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করে আসছে। আফগানিস্তানের ভৌগোলিক গুরুত্ব আন্তর্জাতিক বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোভিয়েত ইউনিয়নের আধিপত্য আফগানিস্তান থেকে শেষ হলো, আফগান রাজনৈতিক দলগুলো ক্ষমতার লড়াইয়ে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ সৃষ্টি করছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে এনেছে। আফগানিস্তানের পাশাপাশি কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান দীর্ঘদিন যাবৎ যুদ্ধংদেহী অবস্থা সৃষ্টি করে এসেছে। কাশ্মীর প্রশ্নে ভারত যাতে মানবাধিকার লঙ্ঘন না করে, যুক্তরাষ্ট্র প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট সতর্কতার সাথে সবকিছু পর্যবেক্ষণ করছে। শ্রীলঙ্কার ভয়াবহ গৃহযুদ্ধের পেছনে জাতিগত সংঘাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার সিংহলি এবং তামিল বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যেভাবেই হোক এটি আপোষ ফর্মুলা গ্রহণে যুক্তরাষ্ট্র সম্মত আছে। সাম্প্রতিককালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রেমাদাসার হত্যাকাণ্ডের ফলে সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে তামিল টাইগারদের বাদ দিয়ে সৃষ্ট কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ইরাক কর্তৃক কুয়েত দখলের অবসান হলো, ইরাকের একনায়ক যুদ্ধরাজ সাদ্দাম হোসেন এখনো কুর্দি বিদ্রোহীদের দমনের জন্য মারাত্মক সব ব্যবস্থা গ্রহণ করে চলেছেন। কুর্দিদের স্বাধিকার এবং ইরাকি জনগণের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সবসময় সমর্থন থাকবে। যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে মনে করে সামরিক শাসকরা নিজ ক্ষমতা রক্ষার্থে দেশে অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি করে এবং জাতিগত বিভেদ সৃষ্টি করে গণতন্ত্র ও মানবাধিকারকে লঙ্ঘন করে। আজকের এই অধিবেশনে আমি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আফ্রিকার সোমালিয়ার প্রতি সকল সদস্য দেশের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অপারেশন ওয়েস্টার হোপের নামে আমাদের সেখানে সৈন্য পাঠানোর মূল কারণই হচ্ছে বিদ্রোহীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং দুর্ভিক্ষ পীড়িত সোমালীয়দের রক্ষা করা। একইভাবে ইথিওপিয়া ও অ্যাঙ্গোলা যখন জাতিগত বিভেদ সৃষ্টি হয়েছিল, যুক্তরাষ্ট্র তা অত্যন্ত দৃঢ়তার সাথে মোকাবেলা করে এসেছে। চীনের মাননীয় প্রতিনিধি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বহু কথা বলে গেলেন, কিন্তু একটি প্রবাদ আছে, সর্বঘাতী বিল্লপত্র, অর্থাৎ বেলপাতা ছাড়া যেমন পুজো হয় না, ঠিক তেমনিভাবে কোনো সমস্যার সমাধান যুক্তরাষ্ট্র ছাড়া সম্ভব হয় না। আজকের এই সম্মেলনে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার ওপর অনেক বেশি সমালোচনা করেছেন এবং করতেও পারেন, কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তা সর্বদাই জনগণ, মানবাধিকার এবং গণতন্ত্রের কল্যাণে পরিচালিত। বিশ্ব মানবতার পক্ষে যুক্তরাষ্ট্র সবসময় জাতিসংঘ নীতি ও সনদমালা অনুসরণ করে এবং বিশ্বের সংঘাত নিরসনে নেতৃত্ব প্রদান করে। সবাইকে ধন্যবাদ। এবারে আমি আহ্বান জানাবো হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের বক্তা নুসরাত ফারুককে। সে যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করছে। নুসরাত ফারুক। সম্মানিত সভাপতি এবং প্রতিনিধিবৃন্দ, আমার আগের বক্তারা জাতিগত সংঘাতের একটা তালিকা উপস্থাপন করে গেছেন। অনায়াসে এই তালিকা দীর্ঘতর হতে পারে। শ্রীলঙ্কা, বসনিয়া, মধ্য এশিয়া, আয়ারল্যান্ড, কম্বোডিয়ার জাতিগত সংঘাতগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচিত হবার দাবি রাখে, কিন্তু সারায়েভো শীতার্ত শিশুদের জন্য সকল মমতা ধারণ করেই বলছি, যারা বলছেন এজন্য বিশ্ব রাজনীতি একেবারে বিপর্যয়ের মুখোমুখি, তারা বোধ করি সার্ব, ক্রোয়েট এবং মুসলিমদের সংঘাতের মাত্রা ও আকস্মিকতায় একটু বেশি প্রিঅকুপাইড হয়ে ভুলে যাচ্ছেন বিশ্ব রাজনীতির বিশ্বজনীন প্রভাবকে। এই সংঘাত আজকের নয়, অর্থোডক্স, ক্যাথলিক, সন্তরীয় খ্রিস্টান ও মুসলিমদের সংঘাত হাজার বছরের পুরনো। ইউরোপে তুর্কি, অটোমান কিংবা অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যেও অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সামন্ত রাজ্য গোষ্ঠীগত সংঘাতে লিপ্ত ছিল। তারা বারবার একীভূত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। গ্রেট ব্রিটেনের জনগণ বর্তমান বিশ্ব রাজনীতিকে বিপর্যস্ত নয়, বরং দেখে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে, যা বিস্তৃত হয়েছে একবিংশ শতাব্দীর সম্ভাবনাময় বছরগুলোতে। লক্ষ্য করবেন, এই আশাপূর্ণ বর্তমান প্রেক্ষিতটি আমাদের অর্জন করতে হয়েছে বহু কষ্টে। স্নায়ুযুদ্ধ অবসানের পর নিরাপত্তা পরিষদের কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে বহু গুণে। বর্ণবাদী সংঘাত শেষ করে দক্ষিণ আফ্রিকার মানুষ এখন সর্বতোপরি একটি গণতান্ত্রিক সমাজ তৈরি করতে যাচ্ছে। ইসরায়েল পেল শান্তি চুক্তি এমন এক স্বস্তি এনে দিয়েছে, কিছুদিন আগেও যা মনে হয়েছিল অসম্ভব। একীভূত হয়েছে জার্মানি। পূর্ব ইউরোপের পরিবর্তন এবং সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তিকে গোটা বিশ্বের সাথে ব্রিটেন এবং ইউরোপিয়ান কমিউনিটিও স্বাগত জানিয়েছে, কেননা এই যুদ্ধ তার সাথে জড়িত ছিল এক বিশাল জনগোষ্ঠীর উন্নয়ন, বাক ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্ন। কুয়েতে ইরাকি হামলা আমরা সবাই মিলে প্রতিহত করেছি। অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের এই ঐক্য বর্তমান সময়ের এক অনন্য বৈশিষ্ট্যকেই চিহ্নিত করে। বিশ্ব রাজনীতির এই সম্ভাবনাময় অর্জনগুলোর পাশাপাশি যদি জাতিগত সংঘাতকে দাঁড় করিয়ে একটা গ্লোবাল পার্সপেক্টিভে দেখি,
তাহলে কথা বলা কি যুক্তিসঙ্গত হবে যে আমরা ব্যর্থ এবং বিপর্যয়ের মুখোমুখি? অবারিত সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে উত্তরটি হবে নিশ্চয়ই নয়। শ্রীলঙ্কার তামিল সমস্যার আর্থসামাজিক বিশ্লেষণ কিংবা সাব-সাহারান আফ্রিকার যে অঞ্চলটিকে আমরা মোজাইক অফ ট্রাইবস বলে থাকি, সেখানে অগুন্তি উপজাতির উপস্থিতি সত্ত্বেও তুলনামূলক স্থিতি আমাদেরকে এই ধারণায় দেয় যে জাতিগত সংঘাতের অনেকখানি নির্ধারণ করছে অর্থনৈতিক সমৃদ্ধি ও সমতার প্রশ্ন। সমাজতান্ত্রিক দেয়ালগুলো উঠে যাবার পর এখন গোটা পৃথিবীর তল্লাট জুড়ে মুক্তবাজার অর্থনীতির সুবাতাস। এশিয়াতে মাথা তুলে দাঁড়িয়েছে কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো অর্থনৈতিক শক্তিগুলো। মাত্র 3 দিন আগে আমরা 116টি জাতি সফলভাবে শেষ করেছি উরুগুয়ে রাউন্ড। এই সমস্ত প্রাপ্তি কি বিপর্যস্ত হবার লক্ষণ, নাকি বিশ্ব রাজনীতির প্রাজ্ঞতার কৃতিত্ব? সময় এগিয়ে চলে দ্রুত, আর সভ্যতা সবার সময়েরই ঘাড়ে। জাতিগত সংঘাত ছিল, আছে। এই উত্তাপকে পেছনে ফেলেই আমাদের স্বাগত জানাতে হবে নতুন শতাব্দীকে। একতা, উন্নয়ন আর পারস্পরিক বিদ্বেষহীন সহযোগিতার বিশ্ব দর্শন দিয়ে ধরে রাখতে হবে অযুত সম্ভাবনায় গর্ভবতী বর্তমানের মাহেন্দ্র খণ্ডটিকে। মনে রাখবেন, we have to run faster and faster to be in the same place. লুই ক্যারল, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যুক্তরাজ্যের প্রতিনিধিকে। এবারে সর্বশেষে আমি আহ্বান করছি সুদানের প্রতিনিধি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজ জাতিসংঘের এই সাধারণ পরিষদে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করছি, কেননা জাতিগত সংঘাত বর্তমান বিশ্বজুড়ে আজ একটি সমস্যা। এর প্রভাবে সৃষ্টি হচ্ছে আমাদের বিশ্ব রাজনীতির বিপর্যস্ততা। এখন চীনের প্রতিনিধি যে বলে গেছেন যে জাতিগত সংঘাত বিশ্ব রাজনীতিকে বিপর্যস্ত করছে না, কিন্তু তিনি আবার বলে গেলেন বসনিয়ার বর্তমান অবস্থা, ফিলিস্তিনের বর্তমান অবস্থা, দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার, এগুলো কিন্তু জাতিগত সংঘাতই। মাননীয় সেক্রেটারি জেনারেল, আজকে আমরা যে সমস্যাটি নিয়ে আলোকপাত করছি এটি প্রায় পৃথিবীর প্রতিটি দেশেই রয়েছে। এই জাতিগত সংঘাতের ফলে বিশ্ব রাজনীতির উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। আমার দেশ সুদানে এই জাতিগত সংঘাত ছিল। এই জাতিগত সংঘাত নির্মূল করতে আমাদের দেশের সরকার নানা উদ্যোগ গ্রহণ করে এবং এই জাতিগত সংঘাত আমাদের দেশ থেকে বর্তমানে আমরা নির্মূল করতে পেরেছি। সর্বপ্রথম আমাদের দেশের অভ্যন্তরে SPLA গেরিলাদেরকে আমরা নিরস্ত করি এবং পরবর্তীতে দক্ষিণাংশ এবং পশ্চিমাংশের জাতিগত সংঘাত নির্মূল করার জন্য আমার দেশের সরকার এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আল হামাদি আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বভার গ্রহণ করেন এবং এর ফলশ্রুতিতে আমাদের দেশের জাতিগত সংঘাত বর্তমানে নির্মূল করা সম্ভব হয়েছে। জাতিগত সংঘাতের ফলে আমাদের দেশের যখন বিশ্ব রাজনীতি আমাদের দেশের রাজনীতি বিপর্যস্ত হচ্ছিল, তখন আমাদের দেশে সামরিক শাসন জারি করা হয়েছিল এবং এর ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের সরকার আমাদের দেশের সরকারকে, আমাদের দেশকে একটি টেররিস্ট স্টেট বলে আখ্যায়িত করেছিল। কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি আমরা টেররিস্ট স্টেট নই এবং আমাদের একাগ্রতায় আমরা আমাদের দেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত করতে পেরেছি। এখন আমরা এই বিশ্ব রাজনীতিকে যে বিপর্যস্ত করছি জাতিগত সংঘাত, এর কারণ অনুধাবন করতে গেলে দেখতে পাই যে এই জাতিগত সংঘাত সৃষ্টি হওয়ার পেছনে অর্থনীতির বৈষম্য কাজ করছে। এই অর্থনীতির বৈষম্যের দরুন পৃথিবীতে ধনী এবং দরিদ্র এই দুটি জাতির সৃষ্টি হচ্ছে। এই দুটি জাতির উপর ধনী জাতি দরিদ্র জাতির উপর কর্তৃত্ব করতে যাচ্ছে এবং তারা নানা অধিকার থেকে বঞ্চিত করছে। এই অধিকার থেকে বঞ্চিত করার ফলেই এই দুই জাতির মধ্যে একটি সংঘাতের সৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে জাতিগত সংঘাত, আর যেটি পৃথিবীর প্রতিটি দেশেই হচ্ছে। কিন্তু অনেকেই বলে গেলেন যে জাতিগত সংঘাত বিশ্ব রাজনীতিকে বিপর্যস্ত করছে না, কিন্তু বসনিয়ার যে করুণ অবস্থা, এটি কিন্তু জাতিগত সংঘাতেরই ফল। অনাহারে মানুষ পড়ে থাকে রাস্তার ধারে, শিশুদের কোনো খাবার নেই, নেই শীতে একটু বস্ত্র, নেই তাদের বাসস্থান। তাই কাজে এই যে জাতিগত সংঘাতের ফলে সৃষ্টি এই ফলাফল, এটি কিন্তু আমাদের বিশ্ব রাজনীতির উপর একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এক্ষেত্রে আমি বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা যেমন ফেলেছিল ইরাক যখন কুয়েত দখল করে, এবং এভাবে প্রতিটি রাষ্ট্র যদি এগিয়ে আসে এবং জাতিগত সংঘাত নির্মূল করার জন্য আমরা যদি সকলে এগিয়ে আসি, এই জাতিগত সংঘাত যদি পৃথিবী থেকে নির্মূল করা হয়, পৃথিবীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে এবং বিশ্ব শান্তি যেটি আমরা চাই,
এই জাতিগত সংঘাত নির্মূল করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, এই ব্যাপারে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ যেমন জাতিসংঘ এগিয়ে এসেছে এই জাতিগত সংঘাত নির্মূল করার জন্য, এর জন্য সঠিক পদক্ষেপ প্রয়োজন এবং সঠিক পদক্ষেপের বাস্তবায়ন প্রয়োজন, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চীন, কিউবা এসব দেশ তাদের মতামত পেশ করলেন। হ্যাঁ, তাদের সাথে আমি একমত। তবে এই জাতিগত সংঘাত নির্মূল তখনই সম্ভব হবে যখন বিভিন্ন জাতির যে সংঘাত হচ্ছে তাদের দাবি দাওয়াগুলো সম্পর্কে আমরা সচেতন হব এবং তাদের দাবি দাওয়া মেনে নিয়ে একটি ঐক্যমত প্রতিষ্ঠা করব। আর এই ঐক্যমতে প্রতিষ্ঠিত করতে পারলে এই বিশ্বের জাতিগত সংঘাত নির্মূল হবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ 9টি দেশের প্রতিনিধিদের বক্তব্য শুনলাম। আজকের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন জাপান, ইরাক, বাংলাদেশ, চীন, ফিলিস্তিন, কিউবা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুদানের প্রতিনিধি। জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 93-এ সমগ্র দেশ থেকে 60টি স্কুলের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তার্কিকদের মধ্যে শ্রেষ্ঠ তার্কিকদের মধ্যে থেকে টেলিভিশন কর্তৃপক্ষ প্রথম 9 জনকে আজকের এই বারোয়ারি পর্বে, যেটি জাতিসংঘের সাধারণ পরিষদের অনুকরণে অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমন্ত্রণ জানিয়েছে। গত বছর বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের অনুকরণে বারোয়ারি বিতর্ক অনুষ্ঠান। এবছর আয়োজন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অনুকরণে বারোয়ারি বিতর্ক অনুষ্ঠান। আশা করি আজকে এই ক্ষুদে তার্কিকরা আপনাদের মনে ক্ষণিকের জন্য হলো আনন্দ দিতে পেরেছে। তারা তাদের আলোচনা করতে গিয়ে কখনো জাতিসংঘের পক্ষে, কখনো জাতিসংঘের বিপক্ষে, কখনো আলোচনা, কখনো সমালোচনা করেছে। আবার মাঝে মাঝে অনেকে বিভিন্ন রকম উপদেশও দিয়েছে। ফলাফল ঘোষণার পূর্বে আমি আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আমি তৃতীয় স্থান অধিকারী বক্তার প্রথম নাম ঘোষণা করব। এভাবে আমি প্রথম স্থান অধিকারী বক্তার নাম বলবো। তো আমি সর্বপ্রথমে আজকের বিতর্কে, যারা বিজ্ঞ বিচারক মণ্ডলী মাত্র তাদের রায় পাঠালেন, আজকের বিতর্কের তৃতীয় শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করছি। আজকের বিতর্কে তৃতীয় শ্রেষ্ঠ বক্তা হচ্ছে রিমি নাহরিন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং রাইফেলস পাবলিক স্কুল ও কলেজের ছাত্রী। এবারে আমি দ্বিতীয় শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করব। দ্বিতীয় শ্রেষ্ঠ বক্তা হয়েছেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুলের প্রতিনিধি নাহারিন ইসলাম সুমি। সে চীনের প্রতিনিধি নাহারিন ইসলাম সুমি। সর্বশেষে আমি প্রথম শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করছি। আজকের এই বারোয়ারি বিতর্কে প্রথম শ্রেষ্ঠ বক্তা হয়েছে নুসরাত ফারুক। তিনি যুক্তরাজ্যের প্রতিনিধি। তিনি হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। যারা এতক্ষণ অধীর আগ্রহে টেলিভিশনের সামনে বসে এবং স্টুডিওতে আজকের এই বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান উপভোগ করলেন, তাদের সকলকে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার কর্তৃপক্ষের মাধ্যমে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্ক প্রতিযোগিতা এখানে শেষ করছি। খোদা হাফেজ।